দর্শক শুভেচ্ছা, আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। বৃহত্তর চট্টগ্রামের সব খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি মিলা খন্দকার। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল এনসিটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। বেলা 2:30টার দিকে আগুন লাগে এনসিটি 4-এ একটি রাবার টায়ার গ্যান্ট্রি ক্রেন আরটিজিতে। খবর পেয়ে বন্দর ফায়ার স্টেশন দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। যোগ দেয় নৌবাহিনীও। প্রায় 1 ঘন্টার চেষ্টায় 14 নম্বর আরটিজির আগুন নেভানো হয়। প্রাথমিকভাবে আরটিজির ইঞ্জিন রুম থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। সরঞ্জাম থেকে 2টি কন্টেইনারে আগুন ছড়ায়। পণ্যের কোনো ক্ষতি হয়েছে কিনা তা তদন্ত করে জানানোর কথা বলে বন্দর কর্তৃপক্ষ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে মাঠে নামছে সেনাবাহিনী। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী ইবেন মীর। ইবেন, এখন পর্যন্ত সেনা সদস্যরা নেমেছেন কিনা আর সিএমপির প্রস্তুতি কি জানাবেন? মিলা, আমরা এখন পর্যন্ত সেনা সদস্যদের উপস্থিতি দেখতে পাইনি। তবে যেহেতু সিদ্ধান্ত হয়েছে সেক্ষেত্রে কিছুটা সময় পর হয়তো তারা তাদের যে মাঠে উপস্থিতি সেটি আসলে আমরা দেখব। এছাড়া সিএমপির পক্ষ থেকে সাংবাদিকদের আসলে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে বিভিন্ন জায়গায় যে থানা পুলিশের যে কার্যক্রম, নিয়মিত তল্লাশি, সেগুলো অব্যাহত রয়েছে। আর এছাড়া যেহেতু চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, যুবলীগের বেশ কিছু ঝটিকা মিছিল, বেশ কিছু তৎপরতা ছিল, যার কারণে 6টি জেলার মধ্যে চট্টগ্রামও আসলে রয়েছে। তবে তাদের এই যে ঝটিকা মিছিল, সে ঝটিকা মিছিলের পরপরই কিন্তু আসলে পুলিশ আসলে অ্যাকশনে গিয়ে বিভিন্ন জনকে, বিভিন্ন মিছিলে যারা অংশ নিয়েছিল, যে অরাজকতা সৃষ্টির চেষ্টা করেছিল, তাদেরকে অনেকেই কিন্তু গ্রেফতার করেছিল। যেহেতু আগামীকালকে প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে তাদের সে ধরনের কোনো তৎপরতা রয়েছে এমন আসলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যেহেতু চট্টগ্রামেও বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে, সেক্ষেত্রে আমরা হয়তো সন্ধ্যার পর নাগাদ হয়তো সিএমপির থেকে জানানো হবে যে আসলে বাড়তি কি নিরাপত্তা আগামীকালকে বা রাত ঘিরে রয়েছে সে বিষয়টি। আর এছাড়া সাধারণ মানুষ যারা রয়েছে তাদের মাঝে আমরা কোনো ধরনের আসলে যে শঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা সেটি আসলে লক্ষ্য করছি না। তারা তাদের যে নিয়মিত কার্যক্রম, যে স্বাভাবিক চলাফেরা সেটিই করছেন। যেহেতু একটি বিপ্লব, একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসলে তখন আওয়ামী লীগ সরকারের পতন হয়েছিল, তা পরবর্তীতে আসলে যেহেতু জনগণ মাঠে নেমে তাদেরকে আসলে আন্দোলনের মাধ্যমে পতন ঘটিয়েছে, সে কারণে জনগণের আসলে সেই জায়গায় আসলে তাদের মনোভাবের যে পরিবর্তন সেটি এখন পর্যন্ত একই জায়গায় রয়েছে। তারা মনে করছেন যে কোনো ধরনের নৈরাজ্য, নাশকতা সৃষ্টির চেষ্টা করলে সেটা আইনশৃঙ্খলা বাহিনী রুখে দাঁড়াবে। পাশাপাশি তারা তাদের যে নিরাপদ কার্যক্রম সেটি অব্যাহত রাখতে পারবে। আর পুলিশের যে কার্যক্রম সেটি অব্যাহত রয়েছে। সেনা সদস্যরা মাঠে নামলে আপনাদেরকে বিস্তারিত জানাতে পারবো। মিলা জি, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে সহকর্মী ইবেন মীর আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। এদিকে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড সিইউএলএফ-এ এখন থেকে সার্বক্ষণিক গ্যাস সরবরাহ করা হবে, এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে চট্টগ্রামের আনোয়ারায় কারখানা পরিদর্শনে এসে তিনি কথা বলেন। শিল্পমন্ত্রী বলেন, কাফকো ছাড়া দেশের অন্য কোনো সার কারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ হয় না। সিইউএফএল-এর বয়স প্রায় 40 বছর উল্লেখ করে আব্দুল মুক্তাদির বলেন, উৎপাদন ক্ষমতা কমে যায়, কারখানাটি যে পরিমাণ গ্যাস গ্রহণ করে সে তুলনায় সার হয় না। তাই পুরোপুরি উৎপাদন ক্ষমতা নিশ্চিত করতে করণীয় নির্ধারণ করা হচ্ছে। স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম এ সময় উপস্থিত ছিলেন। যেটি স্থাপিত উৎপাদন ক্ষমতা ছিল সেটি থেকে উৎপাদন ক্ষমতা এখন অনেক নিচে নেমে এসেছে। এটা গ্যাস বেশি নেয় কিন্তু সেই তুলনায় উৎপাদন ক্ষমতা কম। তো এই জন্য এই কারখানাটিতে আমরা সার্বক্ষণিক গ্যাস দেওয়া একটি সিদ্ধান্ত আমাদের। আর দ্বিতীয়ত হচ্ছে এটি যেন পূর্ণ ক্ষমতায় উৎপাদন করতে পারে, সেজন্য কি পরিবর্তন আনা দরকার, এগুলির জন্য একটি বিশেষজ্ঞ টিম নিয়ে আজকে এসেছিলাম আমরা একটা প্রাথমিক পর্যবেক্ষণ।
রাঙামাটির বরকলে আয়েশা বেগম নামে এক নারীকে খুন করে লুট করা হয়েছে অর্থ। গতকাল সন্ধ্যায় সুবলং ইউনিয়নের বরুণাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের ছেলে আশরাফ আল জানান বাড়ি ফিরে তার মাকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। এ সময় আলমারির ড্রয়ার ভাঙা অবস্থায় পাওয়া যায়। ড্রয়ারে থাকা 3.5 লাখ টাকা গায়েব হয়। স্থানীয় পুলিশ ফাঁড়ির উপসহকারী পরিদর্শক বাদল দেওয়ান জানান, নিহতের মাথা ও কপালে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রাকিব বলেন, ঘটনার কারণ উদ্ঘাটন ও জড়িতদের ধরতে কাজ শুরু করেছে পুলিশ। আমি দরজা খুলে ঘরে গেছি, যে বাতি জ্বলাইছি। এই বাসার দুইটা রুমে বাতি জ্বলাইছে, আর যে রুমে মারা গেছে এই রুমে কোনো বাতি নেই, অন্ধকার। পরে যায় দিই, মানে আন্ধার দিই যে উপরে মানে পড়ে রয়েছে। তারপরে আমি টান দিচ্ছি, আমি তো ঘুমাইছে নাকি, টান দিছি, শিখবে মরা। এই তো আমি শিক্ষা দিছি, বড় বড় করলাম, তোর মা নাই। আর যাদের পর আমার সন্দেহ লাগে, এরা দুইজন, মানে আমার বাড়িতে 10-12 দিন হাতে খালি ঘোরাফেরা করে। পাশে একটা ইট পাওয়া গেছে, আর একটা হাতুড়ি পাওয়া গেছে, ডয়ারে টাকা ছিল, টাকাগুলি নিয়ে গেছে। পাশে একটা ইট ছিল, ইটটা 2 ঘন্টা ছিল, ইটটা রক্ত ভরানো ছিল। আর ওই যে সুকেসেতে টাকা নিছে, ওখানে একটা মাতুল ছিল, মাতুলেও রক্ত ছিল। প্রতিবেশীরা আমাদের খবর দিলে আমরা যাই। ঘটনাস্থল থেকে আমরা একটা হাতুড়ি এবং একটা ইট, যে ইট দিয়ে আঘাত করে ওই ইটের টুকরোগুলো পাই, এগুলো আলামত হিসাবে রাখা হয়েছে। পরবর্তীতে আমাদের সুবলং পুলিশ ফাঁড়িতে আমরা লাশ নিয়ে আসি। বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে বান্দরবনের বিভিন্ন স্থানে। এ নিয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিনুল হাকিম। ইয়াসিন, কেন এই সংকট তৈরি হলো আর সমাধানে জনস্বাস্থ্য বা পৌর কর্তৃপক্ষ কি ধরনের উদ্যোগ নিয়েছে জানাবেন? আমি এখন দাঁড়িয়ে আছি বান্দরবান পৌর পানি সরবরাহের যে কেন্দ্র, সেখানে আমরা দেখেছি বান্দরবানের বিভিন্ন উপজেলার পাশাপাশি পৌর এলাকায় বিভিন্ন জায়গায় আসলে বিশুদ্ধ পানির একটি তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে কয়েকদিনের টানা বৃষ্টির কারণে পাহাড়ি ঢলের যে পানি সেটি সাঙ্গু নদীতে অতিবাহিত হচ্ছে, এবং যেহেতু সাঙ্গু নদীতে একমাত্র ওয়াটার রিসোর্স হিসেবে তারা এখানে কাজ করছে, এই সোর্সের পানি এখান থেকে রিফাইনিং করে গোলা হওয়ার কারণে সেটির অতিরিক্ত ফিটকিরি প্রয়োগ করাও আসলে তাদের মতো অনেকটা দুঃসহ ব্যাপার হয়ে পড়েছে। আমরা কথা বলছি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সাথে, তারা আমাদেরকে যেটি জানিয়েছে সাঙ্গু নদীর পানিকে একমাত্র উৎস হিসেবে তারা আসলে, যেহেতু এই জিনিসটাকে, এই নদীটাকে ব্যবহার করছে, এই নদীর পানি আসলে আমি যেটা দেখানোর চেষ্টা করছি, কিন্তু যে পানিটা আসলে সাঙ্গু নদী থেকে এখানে উত্তোলন করা হচ্ছে সেটি অতিরিক্ত গোলা হয়ে যাওয়ার কারণে সেটি বিশুদ্ধকরণের প্রক্রিয়া চলমান রয়েছে। এই প্রক্রিয়া শেষে আসলে যে প্রক্রিয়া ধাপে ধাপে রয়েছে, সেই ধাপগুলো পরিদর্শন করার পরে আসলে তারা এই পানিটি জনগণের কাছে, জনসাধারণের কাছে আসলে পাঠানোর যে প্রক্রিয়া সেটি পরিচালনা করছে। তবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে পানি গোলা হয়ে যাওয়ার কারণে বান্দরবান পৌরসভার বিভিন্ন ওয়ার্ডগুলোতে যেগুলো আসলে পানি সরবরাহের লাইন রয়েছে, সেগুলোতে তারা সঠিক নিয়মে আসলে যে স্বাভাবিক নিয়মে পানি সরবরাহ করার প্রয়োজন সেভাবে আসলে করতে পারছে না। তারা যেটি বলছে, পানি বিশুদ্ধকরণ করতে সময় লাগার কারণে বান্দরবানে বিভিন্ন স্থানে যে তীব্র পানির সংকট দেখা দিয়েছে সেটি আসলে বিশুদ্ধকরণের এবং বৃষ্টির পানির কারণে হয়েছে বলে জানিয়েছে। তবে এলাকাবাসী যেটি দাবি করছে, বেশ কিছুদিন ধরে আসলে বৃষ্টি থাকার কারণে পানির গোলা পানিগুলো আসলে পানি সরবরাহ লাইনে গোলা পানি আসছে, এবং সেই পানি তারা পান করা আসলে অনেকটা আসলে প্রক্রিয়া পাচ্ছে না বলেও জানিয়েছে। তবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে দ্রুত সময়ের মধ্যে তাদের যে ফিটকি প্রয়োগ এবং মেডিসিন প্রয়োগ সেটি স্বাভাবিক হয়ে গেলে বান্দরবানবাসীর যে পানির দুর্ভোগ সেটি আসলে অনেকটা লাঘব করা সম্ভব হবে বলে জানিয়েছে। মিলি। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, বান্দরবান থেকে সহকর্মী ইয়াসিনুল হাকিম আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। চাকরি পুনর্বহাল সহ 10 দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ করেছে 6টি ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সকালে বাংলাদেশ ব্যাংক ভবনের সামনে মানববন্ধনে অংশ নিয়ে তারা অভিযোগ করেন, অন্যায়ভাবে তাদের চাকরিচ্যুত করা হয়েছে। পরে মিছিল দিয়ে নিউ মার্কেট মোড়ে এসে সমাবেশ করেন আন্দোলনকারীরা। বলেন, যোগ্যতা নিয়ে চাকরিতে যোগদান করলেও এখন রাজনৈতিক কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। চাকরিতে পুনর্বহাল, বকেয়া বেতন পরিশোধ, ব্যাংকের পর্ষদ পুনর্গঠন, ব্যাংকে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ সহ 10 দফা দাবি তুলে ধরেন আন্দোলনকারীরা। দাবি মানা না হলে সামনে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বেসিক্যালি আমাদের চাকরিটাও চলে যাওয়ার মূল বিষয়টা ছিল ইলেকশনে যখন আমাদের কর্মকর্তাদের লিস্ট চাওয়া হয়েছিল, তখন কিন্তু শফিকুল ইসলাম মাসুদের যে ভাইরাল ভিডিওটা আপনারা দেখেছিলেন বিভিন্ন মিডিয়ায়,
এখানে জামাতের এজেন্ডা বাস্তবায়ন করতে পারবে না, এই জন্য আমাদেরকে কি চাকরিচ্যুত করেছে। প্রায় 10,000 এমপ্লয়ি যারা ইসলামী ব্যাংক থেকে অবৈধভাবে অবৈধ ম্যানেজমেন্ট কর্তৃক জোরপূর্বক টার্মিনেট হয়েছে। আমরা আমাদের দীর্ঘ 9 মাসের চাকরিহীন জীবন, খুবই মানবেতর জীবনযাপন করছি। আমরা আজকে এখানে সমবেত হয়েছি মূলত সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য এবং বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নরের দৃষ্টি আকর্ষণ করার জন্য। কারো চাকরি 9 বছর, 8 বছর, 7 বছর, 6 বছর, 5 বছর, এখানে আমাদের কোনো তো অপরাধ নাই। আমাদের যদি কোনো অপরাধ থাকতো তাহলে আমাদেরকে পানিশমেন্ট দিত, শাস্তি দিত, কিন্তু আমাদের বিনা অপরাধে এখানে আমাদেরকে টার্মিনেশন করবে। আর আমাদের রেস নেই, কোনো জায়গা ঢোকার কি নাই, সুযোগ নাই। মানসিক, শারীরিক, সামাজিকভাবে আমরা হেয় প্রতিপন্ন হচ্ছি। আমাদের দাবি একটাই, আমাদের চাকরিতে পুনর্বহাল চাই। জাল সার্টিফিকেটধারী হয়ে থাকি তাহলে আপনারা সেটা প্রমাণ করুন, কারণ এটা যদি হয়ে থাকে আপনারা প্রমাণ করে আমাদেরকে বাদ করে দিন। কিন্তু আপনাদের কাছে আমার অনুরোধ, যদি আমরা সকল কিছু মেনটেন করে নিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে দ্রুত পুনর্বহাল করুন। খাগড়াছড়িতে উৎপাদিত ফলের চাহিদা থাকলেও পরিবহনের টোল সহ নানা কারণে কাঙ্ক্ষিত মূল্য থেকে বঞ্চিত হচ্ছে চাষিরা। এ নিয়ে বিস্তারিত জানবো, আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী নুরুস সাফা মানিক। মানিক, কি কি অভিযোগ রয়েছে চাষিদের, জানাবেন বিস্তারিত। মিলা, খাগড়াছড়িতে উৎপাদিত আম, কাঁঠাল সহ যে মৌসুমী ফল, সেই মৌসুমী ফলের কিন্তু জেলার বাহিরেও কিন্তু অন্যান্য যে জেলা, আমি যদি বলি চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা সহ সারা দেশে কিন্তু চাহিদা রয়েছে। যেহেতু এখানকার আম্রপালি অনেকটা মিষ্টতা রয়েছে এবং অন্যান্য যে ফলমূল সেটাও কিন্তু খুব জনপ্রিয়, এবং এই ফলমূল কিন্তু দেশের বিভিন্ন জেলাতে কিন্তু যাচ্ছে। তবে এখান থেকে যারা আগে ফল নিয়ে যেত তারা কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে খাগড়াছড়ি বিমুখ হয়ে পড়ছেন। যারা পাইকার রয়েছে কিংবা আড়তদাররা রয়েছেন তারা অভিযোগ করেন তারা খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম কিংবা কুমিল্লা পর্যন্ত অথবা ফেনী পর্যন্ত যেতে তাদেরকে খাগড়াছড়ি জেলার ভিতরে 3 বারই তাদেরকে টোল দিতে হয়, যেটি সরকারি বাজার ফান্ড কিংবা পৌরসভা গুলোর কিন্তু টোল। এবং এক পণ্যের উপর খাগড়াছড়ি সদর, মাটিরাঙ্গা, রামগড় কিংবা মানিকছড়ি এই উপজেলাগুলোতে কিন্তু 3 বার টোল দেওয়ার কারণে কিন্তু এখানকার যারা এখান থেকে যারা পাইকাররা পণ্য নিয়ে যেত মৌসুমী ফল, তারা কিন্তু আস্তে আস্তে এখান থেকে কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছেন। এতে করে এখানকার যারা পাহাড়ি কৃষকরা রয়েছেন এখানে যারা পুরো বছর তারা কষ্ট করেন কৃষি পণ্য নিয়ে, তারা কিন্তু এই যে ফলনের সময় তারা কিন্তু কাঙ্ক্ষিত যে মূল্য সেটি পান না। তারা হয় কি, একসাথে যেহেতু এখানে হিমাগার নেই, তারা যেহেতু ফলটি বাগানে নষ্ট হয়ে যায়, সেখানে তারা কিন্তু দ্রুত সময় যে মূল্য পান কিংবা কম দামে হলো তাদেরকে কিন্তু পণ্যটি ছেড়ে দিতে হচ্ছে। এবং এই সুযোগ কাজে লাগাচ্ছে এখানে কিন্তু কিছুটা মধ্যস্বত্বভোগী তৈরি হয়েছে, তারা কিন্তু সেসব পণ্য তারা কিন্তু বিক্রি করছেন। যেই আম খাগড়াছড়িতে 40 থেকে 50 টাকা, সেটি কিন্তু বাহিরে ভোক্তা পর্যন্ত যেতে কিন্তু 110 টাকা, 20 টাকাও কিন্তু পড়ে যাচ্ছে। এতে করে কিন্তু দিন দিন খাগড়াছড়ির যে মৌসুমী ফল রয়েছে তাতে কিন্তু বাহিরের লোকজন মুখ ফিরিয়ে নিচ্ছে। এই ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে মৌসুমী ফলের বাজার পরিস্থিতি নিয়ে খবরাখবর। মিলা, জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, খাগড়াছড়ি থেকে সহকর্মী নুরুস সাফা মানিক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দল মত নির্বিশেষে সবাইকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। শনিবার বিকেলে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড পলিসি স্টাডিজ CRPS এর উদ্যোগে আয়োজিত পলাশী দিবসের আলোচনা সভায় এমন মন্তব্য করেন বক্তারা। সভায় বক্তারা বলেন, দেশ নিয়ে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ থাকার পাশাপাশি চলমান সময়ের করণীয় নির্ধারণে ইতিহাস চর্চার বিকল্প নেই। বাংলাদেশ ব্যাংকের শরিয়া অ্যাডভাইজরি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আবু বকর রফিক সহ বিশিষ্টজনেরা এতে বক্তব্য রাখেন। কক্সবাজারে অনুষ্ঠিত হলো এসএ গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের সেলস সামিট। স্থানীয় একটি হোটেলে আয়োজিত সামিটে দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিষ্ঠানটির পরিবেশ বিক্রয়কর্মী ও কর্মকর্তারা অংশ নেন। এতে প্রধান অতিথি ছিলেন এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আরেফিন আলম, ছিলেন উপ ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার আরেফিন আলম। অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ অবদান রাখায় সেরা কর্মী ও পরিবেশকদের সম্মাননা দেওয়া হয়।